আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভ্যানিলা স্পঞ্জ কেক। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি শুকনো উপকরণগুলো রেডি করে নেব। এর জন্য একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে নিয়েছি একটি ছাঁকনি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 চা চামচ পরিমাণ। এর চেয়ে বেশি কিন্তু অ্যাড করা যাবে না। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিচ্ছি। আর এই শুকনো উপকরণগুলোকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। এতে কী হবে, এই ময়দার মধ্যে যে দলাগুলো থাকবে সেইগুলো আর থাকবে না, আর কেকটা কিন্তু খুবই সফট হবে। চেলে নেওয়ার পর বাকি যে অংশগুলো থাকবে সেগুলোকে আমি ফেলে দিয়েছি। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এতে করে সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এবার এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু ঢেকে রেখে দিতে হবে। এবার একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি ডিম। আর আজকের এই স্পঞ্জ কেকটি আমি 2টি ডিম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন। আর কেক বানানোর ক্ষেত্রে মেজারমেন্টটাকে কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু কখনোই কেক ভালো হবে না। এখানে আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি, আর এখানে 2টি ডিমের কুসুমই কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার সাদা অংশগুলোকে আলাদা করে নিয়েছি, এগুলোকে বিট করে নেব। আপনারা চাইলে কিন্তু এই ডিমের সাদা অংশটাকে হ্যান্ড উইচ দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন। আমি এই ডিমের সাদা অংশটাকে বিটার দিয়ে বিট করে ফোম তৈরি করে নেব। আর এটা কিন্তু বিটার দিয়ে বিট করতে খুব বেশি সময় লাগে না। প্রথমে আমি অল্প একটু সময় বিট করে নিয়েছি। বিট করে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দেব চিনি। চিনিটাকে কিন্তু প্রথমে একেবারে দেওয়া যাবে না, এটাকে আমি একটু করে দিয়ে বিট করে নেব। আমি এই চিনিগুলোকে 2 থেকে 3 বারে দিয়ে দেব। আর এইখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। আর স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে কিন্তু খুব বেশি চিনি লাগে না, আর 2টি ডিমের জন্য 1/3 কাপ চিনি যথেষ্ট। আমার কাছে এইটুকুই পারফেক্ট মনে হয়েছে, সেজন্য আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে দিয়ে একটু ভালো করে বিট করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু বিটারটাকে লো স্পিডে দিয়ে বিট করে নিতে হবে। এতে করে একটু সময় বেশি লাগবে, কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। তো আমার এই ডিমের ফোমটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কুসুম। আর 2টি কুসুম আমি একসঙ্গে দিব না, একটি কুসুম দিয়ে আমি একটু বিট করে নিচ্ছি। একটি বিট করে নেওয়ার পর আমি আরও একটি কুসুম দিয়ে দিয়েছি। আর কুসুম দিয়ে কিন্তু এবার খুব বেশি বিট করা যাবে না। ডিমের ফোমটা পারফেক্ট হওয়ার জন্য ঠিক যতটুকু বিট করা প্রয়োজন ঠিক ততটুকুই করতে হবে। এর চেয়ে বেশি করলে কিন্তু এই ফোমটা একেবারে নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। এখানে স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আমি 2 টেবিল চামচ পরিমাণই দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সিরকা, এতে করে কেক কখনোই কাঁচা থাকবে না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার আমি এই উপকরণগুলো দিয়ে আবারও বিট করে নিচ্ছি। কেক তৈরির সময় অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে, কেকের এই ফোমিটা তৈরি করার সময় কোনোভাবেই ওভারবিট করা যাবে না। সব উপকরণগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ব্যাটারটাকে বন্ধ করে তুলে নিচ্ছি। এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সেই ময়দার মিশ্রণটা। আর এই ময়দার মিশ্রণটা কিন্তু আমি একবারে দিব না, এই ময়দার মিশ্রণটাকেও আমি 2 থেকে 3 বারে দিয়ে বিট করে নেব। প্রথমে আমি কিছুটা ময়দার মিশ্রণ দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে এই পর্যায়ে কিন্তু উল্টাপাল্টা কোনোভাবে ঘোরানো যাবে না, তাহলে কিন্তু কেকটা একেবারে বসে যাবে। এই কেকটা কিন্তু একদমই স্পঞ্জ হবে না।
আর কেক যদি তৈরি করার পরে বসে যায় তাহলে কিন্তু সেই কেকটা দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না। সেজন্য এই মিশিয়ে নেওয়াটা কিন্তু একেবারে সাবধানতার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর খুবই আস্তে আস্তে করতে হবে এই কাজটা, একদমই তাড়াহুড়ো করা যাবে না। আমি কিন্তু এই মিশিয়ে নেওয়াটার স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, সেজন্য মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করেছি, কিন্তু আসলে তা নয়। আমি কিন্তু এই মিশ্রণটাকে খুবই আলতো হাতে আর একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা একটু ধৈর্য ধরে মিশিয়ে নিলেই কিন্তু কেকটা একেবারে পারফেক্ট হবে। তো আমার মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এবার একটি প্যাচলা দিয়ে উল্টা পাল্টা করে মিশিয়ে নিচ্ছি, মানে উপর থেকে নিচে তুলে দিচ্ছি, নিচে থেকে উপরে তুলে দিচ্ছি। এভাবে করে একটু তুলে দিলে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটি একেবারে ভালোভাবে মিশে যাবে। তবে উল্টাপাল্টা এলোমেলোভাবে কিন্তু কোনোভাবেই মিক্স করা যাবে না। এবার কেকটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি, আর এভাবে ঢেলে নেওয়ার সময় একটু উঁচু করে ঢেলে নিতে হবে, এতে কেকের ভিতরে যদি কোনো বাবুল থাকে সেটা বের হয়ে যাবে। আর কেক মোল্ডের মধ্যে কেকটা ঢালার আগে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়ে আমি একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, এতে করে কিন্তু কেকটা নিচে থেকে লেগে যাবে না। কেকটা ঢেলে নেওয়ার পর একটি কাঠি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটা ভেঙে যাবে। এবার এই মোল্ডটাকে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করেও কিন্তু ভিতরে বাবলস থাকলে সেই বাবলসটা বের হয়ে যাবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই কেকের ভিতরে যদি বাবলস থাকে তাহলে কিন্তু কেকের ভিতরে বড় বড় ফাঁকা হবে আর সেটা দেখতে একদমই ভালো লাগবে না। এবার আমি কেকটাকে ওভেনে দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ওভেনে বেক করে নেব। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিটের জন্য বেক করে নিয়েছি আর কেকটাকে বেক করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি নাইফ দিয়ে সাইড দিয়ে একটু কেটে দিচ্ছি, কেটে করে কি হবে কেকটা খুব ইজিভাবে বের হয়ে আসবে। এবার একটি সার্ভিং প্লেট নিয়েছি, এখানে আমি কেকটাকে মোল্ড আউট করব। কেক মোল্ডটাকে উপর করে বসিয়ে এভাবে একটু ট্যাপ করে দিলেই কিন্তু কেকটা ইজিভাবে বের হয়ে যাবে। কেক মোল্ড থেকে বের করার পর এবার বেকিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার কেকের নিচের অংশটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর কেকটা কিন্তু একেবারে নরম তুলতুলে আর সফট হয়েছে। আপনারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে কিন্তু এরকম নরম তুলতুলে আর সফট একটি কেক তৈরি করে নিতে পারেন। আমার কেকটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। এবার কেকটাকে কেটে এর ভেতরটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু স্পঞ্জ কেক সেজন্য আমি এটাকে ক্রিম দিয়ে ডেকোরেশন করব। সেজন্য আমি 3টি লেয়ারে ভাগ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 2টি লেয়ারেও কেটে নিতে পারেন। কেকটা কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। কেকটা কিন্তু একেবারে নরম তুলতুলে সফট হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে। আপনারা চাইলে কিন্তু একদম ইজিভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু কেক ডেকোরেশন করতে হয়, যেমন বাচ্চাদের জন্মদিন উপলক্ষে কিন্তু বাসায় নিজেরাই কেক তৈরি করে নেওয়া যায়। এইভাবে কেক তৈরি করে একটু ডেকোরেশন করে দিলেই কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে কেক তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার হলেও এভাবে কেক তৈরি করে খেয়ে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।